আচ্ছা সবাই দেখেন শুরু করে দিই, অনেক লেট হয়ে গেছে। দেখাচ্ছে সব সার্ভারটা? ওকে। আজকে আমরা যে জিনিসটা শিখবো বা জানবো, হয়তো এটা নিয়ে আগেও কাজ করছেন আপনারা, বাট আমি আরেকটু প্রফেশনাল ওয়েতে শেখানোর ট্রাই করব। সেটা হলো কোনো একটা রিপোর্ট বা কোনো একটা থিসিস পেপারে ইন্ট্রোডাকশন আপনারা কিভাবে দিবেন। সো আমরা চিন্তা করে রাখি যে আপনারা কোনো একটা প্রজেক্ট করতেছেন অথবা থিসিস করতেছেন, তার উপর বেস করে আমরা ইন্ট্রোডাকশনটা দাঁড়া করাবো। ওকে, সো আমাদের বেস্ট ফরম্যাট হলো ইন্ট্রোডাকশনে তিনটা পার্ট রাখা। কয়টা পার্ট রাখা? তিনটা পার্ট রাখা। আমাদের ইন্ট্রোডাকশনটা হলো একটা প্রজেক্ট বা একটা থিসিস তৈরি করা বা একটা থিসিস একসেপ্ট করা, অ্যাকসেপ্টেন্সের রেটকে বাড়ানোর একটা মূল মন্ত্র হিসেবে কাজ করে। একটা ডেটা আছে না, তাতে বসে শুরু করছি। চিন্তা করেন আপনার পেপারটা, আপনার রিপোর্টটা যখন একটা পার্সন খুলবে, তখন সে খোলার পর সবার আগে কি পাবে জানেন? ইন্ট্রোডাকশনটা, এবং সে ইন্ট্রোডাকশনই পড়বে। আপনার ইন্ট্রোডাকশনে যদি প্রপারলি আপনার মোটিভ না খুঁজে পায়, বা আপনার ইন্ট্রোডাকশনে যদি আপনার ইন্ট্রোডাকশনের সম্পূর্ণ কথাটা সে ক্লিয়ার না থাকে, তাহলে আপনার ভিতরে আপনি যদি নোবেল প্রাইজ পাওয়ার মতো কোনো কাজ করে থাকেন আদৌ, আপনার ওই পেপারটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। ওকে, কারণ থিসিস পেপার বা রিপোর্ট পেপার অ্যাকসেপ্টেন্স হওয়ার পিছের সবচেয়ে বড় মূল মন্ত্র হলো আপনার এটা একটা সিভি সর্টিং এর মতো কাজ করে। যারা এখন প্রফেশনালি জব করতেছেন তারা জানেন যে সিভি সর্টিং এর জন্য আপনারা কিছু কিছু মেথড ইউজ করেন, তাই না? যে হুট করে একটা সিভি শর্ট করে ফেলতে পারতেছেন, আপনার তার কোনো কি পয়েন্ট দেখতেছেন, তাই না? ওই কি পয়েন্ট বা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট দেখতেছেন, তার ওই অ্যাবস্ট্রাক্টটা দেখার পর আপনি ওই সিভিটাকে অ্যাকসেপ্ট করতেছেন, রিজেক্ট করতেছেন। সিভির ভিতরে যতই আপনার ভালো জিনিস থাকুক বা খারাপ জিনিস থাকুক, আপনি কিন্তু সবার আগে ওই প্যারামিটারগুলো চেক করতেছেন। ঠিক তেমনি ভাবে একটা রিপোর্টে বা একটা আপনার থিসিস পেপারে একটা প্রপোজাল বা আপনি যে কি বোঝাতে চাচ্ছেন, এই জিনিসটা বোঝানো কি সবচেয়ে এহেম, আপনার সবচেয়ে মূল কাজ এইটাই। সো আমাদের এই ইন্ট্রোডাকশনে প্রচুর ফোকাস করতে হবে। ওকে, আমাদের ফার্স্টের কিছু মানে জিনিস থাকবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন তো আপনার সামারি, তোমার প্রজেক্টের সামারি, আর ইন্ট্রোডাকশনে আমি কি করতে যেতেছি না করতে যেতেছি সেটা বলতেছি। হ্যাঁ, ওইটাই বলতেছি। আজকে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। তো ইন্ট্রোডাকশনে আমার মেইনলি কয়টা পার্ট থাকবে? তিনটা পার্ট থাকবে। ওকে, আমাদের তিনটা পার্টের মধ্যে আপনারা ওই তিনটা পার্টের নাম দেন অথবা না দেন, আপনারা তিনটা প্যারা আকারেও লিখতে পারেন, বা তিনটা পার্ট থাকাটা দরকার। সবার প্রথমে যে পার্টটা থাকবে সেটা হলো এইটা। আমার এটা কালি নেই। আচ্ছা স্যাররা দেখা যাচ্ছে? আমাদের একটা প্রবলেম, আমি আজকে আপনাদের এই কাজটাই করাবো। আজকে আপনাদের একটা টপিক দিয়ে দিব, সেটা ইন্ট্রোডাকশন আপনারা লিখবেন। আপনাদের আলাদা আলাদা টপিক দিয়ে দিব। ওকে, ওটা আমি রেট করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড স্টাডি মিন্স কি আপনারা কি একটু বলতে পারবেন? যদি কোনো আইডিয়া থাকে বলেন। এটা এগুলো নিয়ে হয়তো কিছু কি স্টাডি হয়েছে ইন্টারন্যাশনালি এবং লোকালি। ইয়েস, গুড। আমি এখন আপনাকে একটা কথা বলি, রিপোর্ট বা পেপার, ধরেন আপনার স্যার আপনার ফাইনালি কি দেওয়ার ইচ্ছা? রিপোর্ট আর পেপার? থিসিস পেপার। ওই তো, ওকে ওকে। এখন দেখেন আপনার পেপারটা কিন্তু একজন নন টেকনিক্যাল লোকও পড়তে পারে, তাই না? বা আপনার পেপারটা সবেমাত্র সে বিএসসি তে পড়ছে এরকম একটা লোকও পড়তে পারে। তার মানে কি আপনার পেপারটায় আপনি কি নিয়ে কথা বলতে চাচ্ছেন সেইটা তাকে বোঝানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবার আগে তাকে বলবেন যে আপনি আসলে যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন সেইটা কাকে বলে। ওকে, যেমন আমি যদি বলি, কেউ যদি আপনাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মধ্যে কোনো ধরেন সেন্টিমেন্ট অ্যানালাইসিস, বা ওই যে আপনাদের একটা টপিক ছিল যে গেমিং এর সেন্টিমেন্ট অ্যানালাইসিস, তাহলে আপনার আগে সবার আগে বলতে হবে যে গেমিং এর ক্ষেত্রে সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা কি। সবার আগে বলতে হবে এই জিনিসটা, কারণ
আপনি যখন একটা রিপোর্ট প্রপোজাল করবেন, প্রপোজ করবেন, তখন আপনি ওই প্রপোজালের মধ্যে সবার আগে দেখবে কি যে এই জিনিসটা যে বলছে এই জিনিসটা একটা রিডারের কাছে ফার্স্টলি যাতে আচমকা স্ট্রোমের মতো না যায়, ঝড়ের মতো না যায়, সে আগে আস্তে আস্তে যাতে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়তে পারে। তো সবার আগে আমাদের বলতে হবে এখানে যে ওই যে টপিকটা নিয়ে কথা বলতেছেন সেই টপিকটা কি, একদম সোজা বাংলায় সংজ্ঞা, তাই না? এখন চিন্তা করেন সংজ্ঞা কি আপনি কখনো বানাইতে পারবেন? আপনি কি ধরেন আমি বললাম বল কাকে বলে, এখন আপনি আপনার মতো বুঝে বললেন, কিন্তু এই সংজ্ঞা কি আগে থেকে দেওয়া ছিল না? আরো ছিল কি? হ্যাঁ, সংজ্ঞাটা আগে থেকে দেওয়া ছিল। তার মানে কি আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে আমরা অবভিয়াসলি অন্যের কথাটা ডাইরেক্ট এখানে কপি পেস্ট করব না, কিন্তু আমাদের যেটা করতে হবে সবার আগে সেটা কি করতে হবে, অন্যের কথাটাকে কপি পেস্ট না করে ওটাকে চেঞ্জ করতে হবে ফার্স্ট অফ অল। যেমন আই ইট রাইস, এটাকে আপনার কি লিখতে হবে, রাইস ইজ ইটেন বাই মি, যেটাকে আমরা বলি প্যারাফ্রাইজিং। ওকে, প্যারাফ্রাইজিং বলি, এটার জন্য অনেক টুলসও আছে, নিজেরা করাটা বেটার। টুলস ইউজ করলে হয় কি ও মাঝে মাঝে অর্থই চেঞ্জ করে ফেলে, ও ওর নিজের মতো অর্থ চেঞ্জ করে ফেলে। আচ্ছা, এখন কথা হলো যে আপনি তো ওনার কথাটা ডাইরেক্ট দেন না, কিন্তু ওনার কথা তো ইউজ করছেন, তাই না? তার মানে কি আপনি যার কথা ইউজ করছেন তার কথাটা সাথে সাথে আপনি কি করে দিবেন, রেফার করে দিবেন। ওকে, আমাদের রিপোর্টের সবচেয়ে নোবেল পার্টটা যেটা আপনি ক্লেম করতে পারবেন যে এইটাই একমাত্র আমার কথা, ওই কথা বাদে আপনার উচিত না অন্য কোনো কথাগুলো কি করা, এখানে সাইট মানে ডাইরেক্ট সাইটেশন ছাড়া না লেখা উচিত না। ওকে, আপনার উচিত কি অলওয়েজ ওই জিনিসগুলোকে আপনি সাইট করবেন আর লিখবেন বা চেঞ্জ করে লিখবেন। এটুকু কি ক্লিয়ার? তাহলে আমাদের সবার প্রথম যে ফ্যাক্টটা আসে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কি, কোনো একটা ব্যাকগ্রাউন্ড স্টাডিতে প্রথমে আবার বলতে হবে কোনো একটা জিনিস কি। ওকে, ওটার সংজ্ঞা। এরপর আপনাকে বলতে হবে ধরেন সেন্টিমেন্ট অ্যানালাইসিস বা ধরেন হলো আপনি গেমিং এর সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এইটা গেমিং গেমারদের জন্য কতটুক দরকার, এটার কি প্রয়োজনীয়তা, এইটা আসলে কতটুক প্রয়োজন আপনার লাইফে বা আপনাদের ন্যাচারাল লাইফে কতটুক দরকার, এইটা বলতে হবে। যেমন আমি আবার একটা উদাহরণ যদি বলি, কোন একটা ক্যান্সার ডিটেকশন, ওকে, আমাদের কম্পিউটার সায়েন্সের সবচেয়ে মানে বেশি কাজ হয় হলো ব্রেস্ট ক্যান্সারের উপর। ওকে, সো চিন্তা করেন এখন আমাদের বলতে হবে যে হোয়াট ইজ ব্রেস্ট ক্যান্সার, দেন হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ দিস ক্যান্সার, এন্ড তারপর আমাদের কি বলতে হবে যে এই ক্যান্সারটায় কতটুকু ক্ষতি হইতেছে ওয়ার্ল্ড ওয়াইড এবং আপনি যে রিজিয়নে কাজ করেন সেই রিজিয়নে। যেমন আপনি কোন দেশি, অবভিয়াসলি বাংলাদেশি, তার মানে আপনার বাংলাদেশের রিপোর্টটাও দেখাইতে হবে যে ওয়ার্ল্ড ওয়াইড তো এত পার্সেন্ট ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এবং এত পার্সেন্ট মারা তো যাচ্ছে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও এইটা বাংলাদেশে কি পরিমাণ সেটাও আমাদের এখানে এটা বলতে হবে। তার মানে কি আপনাকে আপনার লেখা দ্বারা, আমি উদাহরণ দ্বারা কি বুঝাতে চাইছি জানেন, আপনাদের এই লেখা দ্বারা বুঝাইতে হবে আপনি যে প্রবলেমটা নিয়ে কাজ করতেছেন ওইটা মানে as well as a local problem and also a global issue। ওকে, কেন এটা বলতেছে, আপনি যতক্ষণ না পর্যন্ত গ্লোবাল ইস্যু বা লোকাল ইস্যুটা সিরিয়াসলি না প্রকাশ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কি হবে না, এই জিনিসটা যে কতটুকু ইম্পর্টেন্ট সেই জিনিসটা কিন্তু আপনার বলা হবে না। আপনি একটা কাজ করলেন কিন্তু এই কাজটা কিন্তু আপনার যেটাকে আমরা খুব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলি যে ওটাকে খাওয়ানো খুব ইম্পর্টেন্ট। যেমন আপনি খুব ফালতু একটা টপিক নিয়ে কাজ করলেন কিন্তু এটা কি মন জানলে কাজ হয়ে যাবে, টেকনিক্যালি এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। কেন? কারণ আপনি এটার প্রয়োজনীয়তা বুঝাচ্ছেন। যেমন আমি একটা জিনিস নিয়ে কিছুদিন আগে কাজ করছিলাম বা করতেছি আর কি, ওইটা নিয়ে পড়তে চাই দেখি যে ওয়ার্কআউট যে ডিটেকশন করে না যে কে কোনটা ওয়ার্কআউট করতেছে, চেস্ট করতেছে নাকি, এটার ইম্পর্টেন্স কিভাবে বুঝাইছে আমি আপনাকে বলি। কোভিড এর পর সে লেখাটা এইভাবে লিখছে যে কোভিড এর পর মানুষের লাইফে মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথের উপর অনেক ইস্যুস তৈরি হয়েছে, এই কারণে মানুষ বিভিন্ন ধরনের অসুবিধা ফেস করতেছে, তার মধ্যে অন্যতম হলো ড্রাগস এন্ড সুইসাইড। এটারে দেখেন কোন লেভেলে নিয়ে গেছে। এই কারণে আস্তে আস্তে মানুষের সঠিক এক্সারসাইজের দিকে মানুষ আস্তে আস্তে আগাচ্ছে।
কিন্তু সঠিক এসএসএস এর জন্য তারা পার্সোনাল ট্রেনিং বা তারা আদৌ কোনো কাজ ঠিকমতো করতেছে নাকি এটা তারা খুঁজে পাচ্ছে না। এই জন্য আমরা এই ধরনের একটা কাজ প্রপোজ করতেছি। দেখেন আপনার চিন্তা করতে পারবেন না যে সেটারে কত দূর নিয়ে গেছে। এটা একটা ভালো জার্নালে পাবলিশ হয়েছে। তার মানে কি আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডির মধ্যে আপনি যতক্ষণ না পর্যন্ত এটাকে বুঝাইতে পারতেছেন যে দিস ইজ সো ইম্পর্টেন্ট, এর চেয়ে ক্ষতিকারক জিনিস পৃথিবীতে নাই, এন্ড আপনি এটাকে হাত দিচ্ছেন সলভ করার জন্য, ওই জিনিসটা আগ পর্যন্ত আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডিটা ইনহ্যান্স হবে না। ওকে, তার মানে কি আপনার দুইটা পয়েন্ট বললাম, এক সেই প্রবলেমটা কি, দুই সেই প্রবলেমটা কতটুকু ইম্পর্টেন্ট এবং কতটুকু গ্লোবাল ইস্যু অথবা কি লোকাল ইস্যু। ওকে, এখন আপনার বলতে হবে যে এইটুক দ্বারা মানুষ কতটুকু গ্লোবাল ইস্যু তো এবং লোকাল ইস্যু তো হলো, এবং মানুষ কতটুকু ইমপ্যাক্ট হচ্ছে এটা দ্বারা। 3 নাম্বার পয়েন্ট কি আসে, মানুষের লাইফে কতটুকু ইমপ্যাক্ট হচ্ছে এই জিনিসটা, কিভাবে ইমপ্যাক্ট হচ্ছে। যেমন একটু আগে আমি যে পেপারের কথা বলছিলাম সেটা কি বলছিলাম আমি, যে একই সাথে আমি কি বলছিলাম যে এটা হবে কি, এটা অ্যাকচুয়ালি হবে হলো আপনার সে কি হয়ে যাচ্ছে, ডিপ্রেশনের দিকে আগাচ্ছে, সে মেন্টাল পিসের দিকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, সে এক্সারসাইজ করতেছে না। এই জিনিসগুলো থেকে আপনার বুঝতে হবে যে মানুষের এই জিনিসটা করতে পারলে অনেক লাভ আছে। যেমন ক্যান্সারের ক্ষেত্রে কি বলা হয়, ক্যান্সারের ক্ষেত্রে বলা হয় হলো আপনি যখন কোন একটা ক্যান্সার নিয়ে কাজ করতেছেন সেটা কি আর্লি ডিটেক্ট করা উচিত না লেট ডিটেক্ট করা উচিত? অবশ্যই আর্লি ডিটেক্ট করা উচিত। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন তো, আপনি ধানের পাতার রোগ নির্ণয় করতেছেন অথবা আপনি গেমারদের সেন্টিমেন্ট অ্যানালাইজ করতেছেন, এবং আপনি একই সাথে ব্রেস্ট ক্যান্সারের জন্য আপনি কাজ করতেছেন, তাহলে কোনটার জন্য অ্যাকুরেসি ইম্পর্টেন্ট হবে? অবভিয়াসলি ক্যান্সারের জন্য, কারণ আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিসে 10 জনের মধ্যে 9 জন হইতেই পারে যে একজনের ক্ষেত্রে আমরা বাদ দিতেই পারি, বা 100 জনের মধ্যে 90 জন 10 জন কাজ নাও করতে পারে। কিন্তু ক্যান্সার পেশেন্ট যদি এরকম হইতে থাকে যে আমি 100 জন পেশেন্ট নিলাম, এর মধ্যে 90 জন কাজ করতেছে, 10 জনের জন্য এটা কাজ করতেছে, তাহলে কি এটা ইম্পর্টেন্ট হবে না? তার মানে তখন আপনার বলতে হবে যে এই জিনিসটা আপনার সলভ করাটা বা আর্লি সলভ করাটা কতটুকু দরকার, এইটুক আগে তাকে বুঝাইতে হবে যে তাকে এটা আর্লি সলভ করা কি করা দরকার, কতটুক দরকার, এইটুক কি বুঝতে পারছেন? তার মানে আমরা 4টা পয়েন্ট নিয়ে কাজ করলাম ব্যাকগ্রাউন্ড স্টাডি। আমাদের মেইনলি ইন্ট্রোডাকশনে কয়টা পার্ট থাকবে? 3টা পার্ট। এক হলো ব্যাকগ্রাউন্ড স্টাডি, যেটা নিয়ে আমরা এখন পড়ালেখা করতেছি, এবং এই ব্যাকগ্রাউন্ড স্টাডির মধ্যে আমরা আপাতত 4টা পার্ট নিয়ে কথা বললাম। 1 নাম্বার পার্ট কি, যে এইটা কি, এই প্রবলেমটা কি বা এটা কাকে বলে। 2 হলো এই জিনিসটা একটা লোকাল প্লাস কি গ্লোবাল প্রবলেম। 3 কি এটা মানুষের উপর কতটুকু ইম্প্যাক্টফুল। 4 কি এইটা সলভ করাটা কতটুকু দরকার। ওকে, এইটুকু কি বুঝতে পারছেন স্যাররা? ওকে, এই 4টা ইস্যু আপনারা যদি সুন্দর মতো ইউজ করতে পারেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড। 4 নম্বরটা কি বলছো, ইমপ্যাক্ট অন পিপল, আর 4 নম্বরটা হচ্ছে 4 নম্বরটা হলো মানুষের জন্য এটা সলভ করাটা বা আমাদের জন্য সলভ করাটা কতটুকু ইম্পর্টেন্ট, যে এটা সলভ হওয়াটা কতটুকু মানে ইস্যুস হয়ে দাঁড়িয়েছে, বা আমাদের সলভ না করলে কত প্রবলেম হতে পারে, বা সলভ করা কেন ইম্পর্টেন্ট, সোজা হিসেবে এটার জন্য বুঝতে হবে। আসেন এটা তো পেপার। ওকে, হ্যাঁ স্যার প্রজেক্ট রিপোর্টের ক্ষেত্রেও হচ্ছে, হ্যাঁ আপনার প্রজেক্টটা কেন আপনি বানাচ্ছেন? প্রজেক্ট রিপোর্টও তো ইন্ট্রোডাকশন লিখতে হবে। প্রজেক্ট রিপোর্টে আপনার প্রজেক্ট রিপোর্ট শুনেন, আপনি ভাবতেছেন আপনার কিন্তু প্রজেক্ট রিপোর্ট সেম করবেন, আপনি থিসিসে কি করতেছেন, কোড করতেছেন, আপনার ওই কোডগুলো শুরু কোড দেওয়া থাকবে, বাট প্রজেক্টে ওই মেথোডোলজিতে আপনার ওই কোডের পার্টগুলো যাবে, বাট বাকি প্রসেস ইচ এন্ড এভরিথিং ইজ সেম। আপনার এখানে লিটারেচার রিভিউ লেখা লাগবে যে আপনার এই জিনিস নিয়ে আদৌ কে কাজ করছে। রিপোর্ট ইজ রিপোর্ট, মানে আপনার এই রিপোর্টটা অলওয়েজ সেম থাকবে, এটা আইট্রিপলিরই একটা ফর্মেট। আপনি এই রিপোর্ট অনুযায়ী যদি কোনো একটা ভালো কাজ করতে পারেন, আপনি এই কাজটা পাবলিশও করতে পারবেন। যে আপনি একটা কোড দিয়ে একটা সফটওয়্যার বানাইছেন, আপনি এটা সফটওয়্যার ফিল্ডের থিসিস পেপারও পাবলিশ করতে পারবেন। ওকে, তো আমাদের রিপোর্ট কেন লিখি আমরা? শুধু আমাদের কাছে জমা করার জন্য না, আমরা চাই যে এই রিপোর্টটা থেকে কোথাও ভালো কোথাও দেওয়া, আপনি প্রজেক্ট করেন অথবা থিসিস করেন। আচ্ছা,
তার মানে আমাদের ফার্স্ট ব্যাকগ্রাউন্ড স্টাডির পার্টটা শেষ। ওকে, এইটুক পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই, তাই না? একটু পজ করে দেন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনাকে আমি এতক্ষণ যে জিনিসটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়াইলাম সেটা হলো আপনার এইটার কেন আপনি করতে চাচ্ছেন, এটার একটা প্রয়োজনীয়তা তার রিডারকে অলরেডি ফিল করেছে যে আপনি এই কাজটা কেন করতে চাচ্ছেন। এখন আপনি তো এই কাজটা করবেন, কিন্তু কোন টেকনোলজি ফলো করে করবেন সেই টেকনোলজির এখন কিছু ইন্ট্রোডাকশন দিতে হবে। তার মানে সেকেন্ড প্যারাটা কি, ওই টেকনোলজি নিয়ে আপনার কিছু বলতে হবে। যেমন আপনারা যে কাজটা করতেছিলেন যে কি সেন্টিমেন্ট অ্যানালাইসিস কার হেল্প নিয়ে করতেছিলেন, ডিপ লার্নিং বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে কাজ করতেছেন, তাই না? এখন আপনাকে বলতে হবে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা আপনার কি এবং আপনার এই সেন্টিমেন্ট অ্যানালাইসিসে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কতটুকু ভূমিকা পালন করছে। ওকে, তার মানে এখন আপনি যে টেকনোলজিটা ইউজ করবেন সেটা তো আপনি ইউজ করবেন, কিন্তু রিডারকে ফিল করবেন যে আপনি রিডারকে ওই ডিরেকশনে নিয়ে যাবেন। রিডারকে কনফিউজ করবেন না, যে রিডারকে বলবেন না যে সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা ইমেজও আনতে পারি। আপনি ইমেজ নিয়ে কাজ করলে আপনি ওই দিকেই থাকবেন, রিডারকে আর অন্যদিকে নিয়ে যাবেন না। তার মানে আপনি যেহেতু এনএলপি নিয়ে কাজ করতেছেন, আপনি এনএলপিতেই থাকবেন, আপনি আর নেটওয়ার্কিং এ নিয়ে যাবেন না। আপনি বলবেন না যে নেটওয়ার্কিং এও কাজ হচ্ছে, এখানেও কাজ হচ্ছে, ওখানেও কাজ হচ্ছে, না। আপনাকে ডিরেক্ট কোন পর্যন্ত নিয়ে যেতে হবে, এনএলপিতেই তাকে ফোকাস করতে হবে। তার মানে আপনি চাইলে বলতে পারেন এনএলপি কি, চাইলে। ওকে, যে এনএলপি কি এবং এনএলপি তে আপনি যে প্রবলেমটা বলছেন, যে ধরেন আমি কি বললাম সেন্টিমেন্ট অ্যানালাইসিস, সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা এনএলপির জন্য কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে। কি বললাম, সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা আপনার এনএলপির জন্য কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে, এবং এই এনএলপি তে আপনার সেন্টিমেন্ট অ্যানালিসিস নিয়ে কিছু হালকা কাজ দেখাবেন। এখন আপনারা কনফিউজড হবেন না, আপনাদের একটা পার্ট থাকবে যেটার নাম রিলেটেড ওয়ার্ক অথবা কি লিটারেচার রিভিউ। ওকে, ওইখানের কাজই কি হবে জানেন, ওখানে কাজই হবে যে আপনার এই দুনিয়াতে আপনি যে টেকনিকটাকে আপডেট করতে চাচ্ছেন কতগুলো কাজ হয়েছে ওগুলা দেখানো। আপনার একটা লিটারেচার রিভিউতে 30টা পেপারও থাকতে পারে, জানেন? আপনি একটা লিটারেচার রিভিউতে 30, 40, 50টা পেপার আপনি রিভিউ করতে পারবেন। কিন্তু কথা হলো যে এখন ইন্ট্রোডাকশনে যেটা দিব সেটা রিভিউ না। আমি আবারও বলতেছি, যেটা আমি ইন্ট্রোডাকশনে দিব সেটা আমাদের রিভিউ না, সেটা জাস্ট একটা টাচ দেওয়া যে আপনি এনএলপি তে অ্যাকচুয়ালি কি কি জিনিস ফলো করতেছেন, এনএলপি তে আপনার রিলেটেড কিছু কাজ আছে, সেই এনএলপি রিলেটেড কাজগুলো হালকা পাতলা কয়েকটা দেখাবো। যেমন রিলেটেড ওয়ার্কের কাজ যখন দেখাবেন তখন আপনি একটা স্ট্রাকচার ফলো করবেন। আমি এখনই বলে দিই, পরে আমি মনে করে দিব স্ট্রাকচারটা কি। সে ফলো করবে সে কি নিয়ে কাজ করতেছে, কোন মডেল নিয়ে কাজ করতেছে, মডেলের অ্যাকুরেসি কেমন, এবং তার মডেলটা ফার্দার কি কি গ্যাপ আছে, এই 3-4টা নিয়ে কাজ করে। কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যে যখন আপনি টাচ দিবেন তখন আর এত কিছু লাগবে না। আপনি খালি বলবেন যে, আমরা উদাহরণ দিই না যে বল বলে একে, যেমন ওই যেমন টাইপ দেওয়ার পর যতটুকু আমরা ডিটেইলস যাই না, আমরা জাস্ট উদাহরণটা বলে দিই, ঠিক আমরা ওভাবেই বলবো যে এনএলপি তে অনেক সিগনিফিকেন্ট কাজ হয়েছে, এই সিগনিফিকেন্টের কাজগুলোর মধ্যে কিছু কিছু কাজ এমন যেগুলো হলো এই কাজ হয়েছে। এইটা এই যে ইম্পর্টেন্ট কিছু পেপার দিবেন, যে পেপারগুলোকে আপনি অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছেন, আপডেট করতে চাচ্ছেন। এরকম অনেকগুলো পেপার আছে না যে আপনি এগুলো আপডেট করতে চাচ্ছেন। যেমন আপনি কি করেন, একটা মডেলকে নিয়ে সেটাকে আপনি আপডেট করবেন, তো আপনি ট্রাই করবেন রিডারকে ওই সাইডেই প্রকাশ করানোর, যে ওকে রিডার কি বুঝবে যে আমি এই রিলেটেড কাজ করছে। সাথে সাথে করবেন কি, পজিটিভলি ক্রিটিসাইজ করবেন। লেখাগুলোর মধ্যে কি থাকবে, পজিটিভ ক্রিটিসিজম। যেমন কি আপনি বলবেন যে এই পেপার নিয়ে কাজ হয়েছে, 2-3টা পেপার দিয়ে দিবেন, ওকে, বা 3-4-5টা পেপার দিবেন। দ্বিতীয় দেওয়ার পর আপনি লাস্ট লাইনে লিখবেন কি, যে এনএলপি তে এই সেক্টরগুলোতে অনেক ভালো ভালো কাজ দেখতে পাচ্তেছি যদিও, বাট যতই ভালো কাজ হোক কিছু কিছু লিমিটেশন থেকেই গেছে। ওই লিমিটেশন গুলা এই সেকেন্ড প্যারা কি শেষ। আপনি রিডারকে আরেকটু ফিল করাবেন যে ওকে কাজ তো ভালো হচ্ছে, কাজ তো এরকম হচ্ছে, কিন্তু কাজের লাস্টে এক লাইনে বলে দিবেন কি
যে এই প্রবলেমগুলো আছে। ওকে, তার মানে কি ইন্ট্রোডাকশনের সেকেন্ড প্যারাতে আমাদের কি থাকে মেইনলি, যে মেইনলি আমাদের কি থাকবে, যে আমরা আসলে আমাদের মোটিভটা কি, আমাদের মোটিভটা ক্লিয়ার করার জন্য আমরা কি করতে পারি, তাই না? আমাদের মোটিভটা যদি আমরা প্রপারলি ক্লিয়ার করতে চাই, তাহলে আমাদের এই সেক্টরে কি কাজ হচ্ছে বা হতে যাচ্ছে বা হইছে, কিন্তু এইগুলোর মধ্যে কি প্রবলেম আছে এটা এক লাইনে লাস্টে লেখা, যে আমরা বলবো যে হ্যাঁ এগুলো অনেক ভালো স্যার, আপনি ঠিক আছেন, অনেক ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই সেক্টরগুলোর মধ্যে এখনো কাজ করার জায়গা আছে। এই হলো দ্বিতীয় প্যারার কাজ। এবং অবভিয়াসলি আপনার কি করতে হবে, এখানেও কিছু সাইটেশন দিতে হবে যখন আপনার ওই লিমিটেশন আগে যে পেপারগুলো দিয়েছেন ওগুলোর ক্ষেত্রে। এখন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটার মাধ্যমে আপনি আপনার কন্ট্রিবিউশনটা প্রকাশ করবেন, কি বললাম, আপনার কন্ট্রিবিউশনটা প্রকাশ করবেন, সেটা হলো থার্ড প্যারা। কি বললাম, আপনার এই থার্ড প্যারাতে কোনো প্রকার সাইটেশন থাকবে না, থার্ড প্যারাতে সম্পূর্ণ আপনার লেখা। কেন? কারণ কন্ট্রিবিউশন কি, নোবেল ওয়ার্ক, মানে নতুনত্ব কোনো কাজ। এখন ওই নতুনত্ব কাজ তো তৈরি হয় নাই, তাহলে কেন আপনি এটাকে সাইট করবেন, তাই না? তার মানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনটা, যে থার্ড নাম্বার পার্ট, সেটা কি, কন্ট্রিবিউশন পার্ট। কন্ট্রিবিউশন পার্টে আপনি মেইনলি কি করতে যাচ্ছেন, আপনি বলবেন যে this study will try to help, but this study will try to work on ... এখন ... মানে কি, দেখেন আপনি ধরেন আগের পেপারগুলোতে বা আগের কাজগুলোতে বা আগের প্রজেক্টগুলোতে কিছু লিমিটেশন খুঁজে পাইছেন। কি লিমিটেশন খুঁজে পাইছেন? লাস্ট লাইন আপনি বলছেন যে কি, এইটা অ্যাকুরেসি অনেক কম, অথবা আপনি বলবেন যে এইটার অ্যাকুরেসি বেশি কিন্তু এটা যে ডাটা সেট ইউজ করছে এটা খুব ছোট, খুবই ফালতু ডাটা সেট ইউজ করছে। অথবা আপনি এটা বলতে পারেন যে এটার অ্যাকুরেসিও ভালো, ডাটা সেটও ভালো, কিন্তু এটা খুব হেভি ওয়েট। হেভি ওয়েট মানে তো বুঝেন যে অনেক ভারী সফটওয়্যার বলি না আমরা, ভারী সফটওয়্যার বা র্যাম বেশি খায় বা স্পেস বেশি খায়, তার মানে কি এটা খুব ভারী একটা মডেল। আমরা ট্রাই করব অ্যাকুরেসি বাড়ানোর, ভালো মডেল ইউজ করার, মডেলকে মানে আমরা কি করব, ফাইন টিউনিং করে নতুন একটা রূপ দিব, প্লাস কি করব, এটাকে লাইট ওয়েট বানাবো। এই যে 4-5টা পয়েন্ট বললেন না, এই 4-5টা কথা সুন্দর মতো আপনি বুলেট পয়েন্ট আকারে দিবেন। এটা আমি জাস্ট বের করছি, এটা ফলো করবেন না, আমি জাস্ট বলতেছি। দেখেন এখানে বুলেট পয়েন্ট দিয়েছে না, এখানে বুলেট পয়েন্ট দিয়েছে না, আপনি থার্ড প্যারাতে 2-3টা 4-5টা লাইন কথা বলবেন যে আমার কোর কন্ট্রিবিউশন হলো এইরকম এই প্রবলেমগুলো দেখছি, আমাদের এখন কাজ করার টার্গেট হলো 1 অ্যাকুরেসি, 2 মেকিং দ্য লাইট ওয়েট, তারপর ওইটার মধ্যে ডট দিয়ে আপনি আবার ওইখানে লিখবেন। যেমন আমি যেভাবে আমি লিখতে চাচ্ছি, যেমন হলো লিখবো অ্যাকুরেসি, বাকি লিখবো আপগ্রেড অ্যাকুরেসি। এটা লেখার পর পাশে এরকম করে লিখবো। হ্যাঁ আচ্ছা দেখো এটা কি করা লাগবে না, দেখো এখানে আপনি জাস্ট লিখবেন কি, যে আমাদের এই পেপারে আমরা ট্রাই করব যে এই টেকনিক ইউজ করে আমরা ট্রাই করব। এখন পর্যন্ত কি আপনারা কি এই জিনিসটা কাজ করে ফেলছেন? না, আপনি কাজ করলে আপনি লিখবেন না, কারণ ইন্ট্রোডাকশন কি হবে, অলওয়েজ আপনি বলবেন যে আমরা করব, করার ট্রাই করব, এই সব কথা লিখবেন, কিন্তু কখনো বলবেন না আমরা করে ফেলছি। আপনি আগে করতেই পারেন, কিন্তু আগে করলে আপনি লিখবেন না, আপনি লিখবেন কি করে ফেলছি না, আপনি লিখবেন যে করার ট্রাই করব। we will try to, বা our study will try to work on this accuracy using this technique। তারপর কি আপনার কি আপডেট বা হলো আপনার কি মেকিং মডেল লাইট ওয়েট। তাহলে আপনি বলবেন যে আপনি এই অ্যালগরিদম বা এই মডেলটাকে আপনি ফাইন টিউনিং করে এটাকে লাইট ওয়েট করে ট্রাই করবেন। মানে আপনি যেভাবে একটা সংজ্ঞা লেখেন না, পয়েন্ট দিয়ে তারপর এটার ব্যাখ্যা লেখেন, ঠিক তেমনি ভাবে আপনার কন্ট্রিবিউশনটা এভাবে হবে। এইটুকু ক্লিয়ার? কন্ট্রিবিউশন পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা আবার রিপিট করতে পারেন। স্যার এইটা নিয়ে আসলে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আপনারা এটার উপরই আপনাদের রিপোর্ট করেন, প্রজেক্ট করেন, থিসিস করেন, সবচেয়ে বেশি রিজেক্ট বা অ্যাকসেপ্টেন্সের হার এইটুকুর উপর ডিপেন্ড করে। আপনার মোটিভেশন যদি ক্লিয়ার না থাকে, আর আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি যদি ক্লিয়ার না থাকে, আর আপনার কন্ট্রিবিউশন যদি ক্লিয়ার না থাকে, একটা পেপার কখনো অ্যাকসেপ্ট হতে পারে না, চান্স খুবই কম।
আরেকবার একটু বলবেন জোরে। কন্ট্রিবিউশনই কি আমরা এই যে একুরেসি লাইকুইড এগুলো ইউজ করি? হ্যাঁ মানে এটা হলো আপনার উপর ডিপেন্ড করতেছে কন্ট্রিবিউশনে আপনি কি করতে যাচ্ছেন। যেমন আপনি সেকেন্ড প্যারাতে বলতেছেন যে এনএলপি তে এই কাজ হইছে, এই কাজ হওয়ার পর আপনার এক লাইনে লিখবেন যে এত কাজ হওয়ার পরও আমরা এই প্রবলেম পাচ্ছি। এখন আপনি 3 নম্বরে কন্ট্রিবিউশনে বলা ট্রাই করবেন কি যে আমরা আমাদের কাজের মাধ্যমে এই প্রবলেমগুলো এভাবে সলভ করার প্ল্যান করতেছি। দ্যাটস ইওর কি মোটিভেশন। ওকে, তার মানে কি আপনার মোটিভেশন এবং আপনার প্রয়োজনীয়তা এই দুইটা যদি আপনার ক্লিয়ার না থাকে আপনার একটা ইন্ট্রোডাকশন তৈরি হবে। তার মানে আমি যদি এখন আরেকবার একটু রিভিউ দিই যে একটা ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন, তাহলে আমি আবার প্রথম থেকে বলা শুরু করি, আপনারা যারা মিস করছেন একবার শুনে নেন। হ্যাঁ হ্যাঁ ঘুরে দেখে এখন সময় হয়ে গেল। আপনি কি মানে ঘুরে আছেন এখন? রাতে খেলা দেখতে তো কার খেলা দেখছেন আপনি? কেমন লাগলো লিভারপুলের সাথে? ওইটা স্যার আমাদের কালো স্ট্রেট না স্যার, এবার তো হার। হ্যাঁ এটাই। এবার নতুন তো থাক, এবার পরে বলতেছি। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এখন আমি আপনাদের একদম টান দিয়ে খুব ভালো মতো বলে দিব, আপনারা যারা পান নাই আবার শুনেন। আপনাদের একটা রিপোর্ট প্রজেক্ট আপনারা যাই বলেন নিজে ইভেন্চুয়ালি আপনি যে প্রজেক্টটা করতেছেন আপনি ও বাই দ্য পরে স্যার কি বলছে? স্যার বলছে রবট, আপনি যেটা বলছেন যে বেসিক্যালি আমি যদি ফ্রেমওয়ার্ক ইউজ করি তাহলে সেটা আমি বুঝতে পারবো না পরবর্তীতে। হ্যাঁ। তো স্যার বলছে রকটে করতে। ওকে, রকট কি ইউজ করবেন? এখন আমি ফার্স্টে তো চিন্তা ছিল যে ওই রিঅ্যাক্ট এটা করতে হবে, এখন চিন্তা করতেছি পিএইচপি ব্যাকএন্ডের জন্য পিএইচপি ব্যবহার করব। নেট হেল্প এন্ড গ্রুপ মেম্বার পেয়ে গেছেন। শুনেন এখন আমি বলি একটা কারণ স্যার পিএইচপি তে তার মানে রকট করতে গেলে পিএইচপি দিয়ে কাজ করলে একটু সুবিধা হবে। হ্যাঁ পিএইচপি এর আবার ফ্রেমওয়ার্ক ইউজ করতে চান না? না পিএইচপি ফ্রেমওয়ার্ক কি জানেন? না লারাভেল। না সেটা ইউজ করতেছি না। এটা ইউজ করেন না, র পিএইচপি ইউজ করেন। হ্যাঁ স্যার সেটাই। আর আমার লাইফে ফার্স্ট যখন আমি ওয়েব রিলেটেড কিছু করছিলাম তখন সবার প্রথম আমি পিএইচপি দিয়ে কাজ শুরু করেছিলাম। তো অনেকদিন গ্যাপ আছে, তো আবার লাড়াচাড়া পিএইচপি তে কাজ করলে আরিফ স্যার অনেক কোশ্চেন করে বলছেন। এমন কোশ্চেন করবে। শুনেন হ্যাঁ, ওরাকল যদি ওরাকল দেন একবার পিএইচপি তো ওরাকল ইন্টিগ্রেশন করে। এটাই তো বললাম যদি ওরাকল দেন আরিফ স্যার যদি পিএইচপি একটা কোশ্চেন করছে মানে একটা প্রজেক্ট করছিল। খুবই বেসিক কোশ্চেন করে একদম বেসিক, মানে প্রজেক্টটা ওপেন করে রান করে। ভাই কি রে? পিএইচপি রানিং করতে পারে না। স্যার আপনার এখানে কি যেন মনে করলাম বলে কি স্যার? আপনি প্রজেক্ট করেন অথবা আপনি যখন থিসিস করবেন আপনার জন্য সবার প্রথমে রিডারকে আপনার এটাতে অ্যাট্রাক্ট করাটা দরকার। আপনি নিজেও চাবেন যে আপনার এই প্রজেক্টটা কোথাও পাবলিশ হওয়া আকারে থাকুক বা আপনার থিসিসটা পাবলিশ আকারে থাকুক। এই কারণে আপনার আগে ওই প্রবলেমটার বেসিক প্রবলেম, যেমন আপনি যদি চান যে আপনি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন তাহলে আপনি সংজ্ঞা দিবেন আগে যে হোয়াট ইজ ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট। ওকে, আপনি যদি চান যে ক্যান্সার নিয়ে বা সেন্টিমেন্ট নিয়ে কাজ করবেন আপনি বলবেন সেন্টিমেন্টটা কি এবং গেমিং সেন্টিমেন্টটা অ্যাকচুয়ালি কি। এরপর বলবেন ওইটা আমাদের একটা লোকাল এবং গ্লোবাল প্রবলেম। যদি চান যে আপনি স্পেসিফিক লোকালি সলভ করবেন তাহলে এমফাসাইজ করবেন লোকালের উপর, আর যদি চান যে গ্লোবালের উপর সলভ করবেন তাহলে এমফাসাইজ করবেন লোকাল গ্লোবাল দুইটার উপর। ওকে, কিন্তু যদি দুইটাই করেন তাহলে ওটা অ্যাকসেপ্টেন্সের চান্স আরো বেশি। 3, ওই প্রবলেমটা আমাদের মানুষের জন্য কতটুকু ইম্প্যাক্টফুল, কতটুকু হার্মফুল বা কতটুকু ইম্প্যাক্টফুল এটা বলবেন। এবং 4, ওইটা সলভ করাটা কতটুকু জরুরি। ওকে, দ্বিতীয় স্টেপ কিভাবে এটাকে সলভ করা যায়? না না না, কিভাবে না, কিভাবে পরে কন্ট্রিবিউশন ওটা এখন বলবেন কেন সলভ করা জরুরি। যেমন আমি একটু আগে বলছি যে ব্রেস্ট ক্যান্সার যদি আপনার খুব লেটে ডিটেকশন করা হয়, ব্রেস্ট ক্যান্সারের স্টেজ থেকে বাড়তে থাকবে না, তার মানে সে মৃত্যুর দিকে আগাবে না। তার মানে কি এই জিনিসটা আপনার বুঝতে হবে যে এইটা এই কারণে জরুরি। যেমন ইউনিভার্সিটি ম্যানেজমেন্টটা কেন জরুরি, কারণ একটা ইউনিভার্সিটিতে এখনো হাতে কলমে ক্লার্ক ইউজ করা হয় যেটাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার মানে এটা সলভ করা আমাদের অনেক জরুরি, না হলে অনেক
টাইম নষ্ট হয়ে যাচ্ছে যেখানে আমরা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতেছি না। দেখেন কেন কতটুকু জরুরি এটা বলি। দ্বিতীয় প্যারা, যে টেকনোলজি নিয়ে কাজ করতেছেন সেই টেকনোলজির একটা এক লাইন ইন্ট্রোডাকশন দিবেন এবং ওই টেকনোলজির আন্ডারে কি কি কাজ হচ্ছে, যেমন এনএলপির আন্ডারে কি কি কাজ হচ্ছে এই কথাগুলো লিখবেন আপনি খুবই শর্টে, নট লাইক আমি বলতেছি অনেকগুলা উদাহরণ দিয়ে বলবেন যে সিগনিফিকেন্ট কিছু কাজ হচ্ছে এই এখানে বলা লাগবে না লিটারেচার রিভিউর মতো যে এই মডেল এই অ্যাকুরেসি এই নোবেলিটি এবং এই ব্যাকগ্রাউন্ড ডিফল্ট, এগুলো আপনার বলা লাগবে না। আপনার জাস্ট বললেই হবে কি যে আপনি ফার্স্টে বলবেন যে এই নিয়ে সিগনিফিকেন্ট কিছু কাজ হচ্ছে, এর মধ্যে এই কাজটা এবং এই কাজটা এবং এই কাজটা মানে উল্লেখযোগ্য, এরকম বলেন আপনি। এরকম বলে তাদের সাইটেশন দিবেন, কিন্তু আপনি তো কিছু কিছু পেপার টার্গেট করবেন, তাই না? ওই পেপারগুলো টার্গেট করে তারপর ওগুলাই তো ভুল খুঁজে এরপর ওগুলা কিন্তু আপডেট করার ট্রাই করবেন। ওগুলা ভুল খুঁজার পরে আপনি লিখবেন যে কিন্তু আমরা দেখতে পারলাম যে এই পেপারগুলোতে এই ইস্যুস গুলো আছে, শেষ দ্বিতীয় প্যারা শেষ। ওকে বুঝাবেন যে ওই যে মুভিতে যে ইন্টারভেলের আগে একটা টান উত্তেজনা রাখে, লেখাতে সেকেন্ড প্যারাতে ওই টান উত্তেজনা রেখা দ্বিতীয় প্যারা শেষ করে তৃতীয় প্যারাতে আসবে। তৃতীয় প্যারাতে বলবেন যে আমরা ট্রাই করব এই ইস্যুগুলো সলভ করার, আমাদের মোটিভ হলো, এরপর পয়েন্ট দিয়ে দিবেন যে অ্যাকুরেসি বাড়ানো, তারপরে দুই এক লাইন বলবেন যে আমরা এভাবে অ্যাকুরেসি বাড়ানোর ট্রাই করব, কখনো বলবেন না করে ফেলছি। ওকে, আপনারা বলবেন না কখনো নোবেল ওয়ার্ডটা কখনো লেখার ট্রাই করবেন না। কেন কি? কারণ নোবেল কি নোবেল না এটা আপনি যখন একসেপ্ট হবে তখনই আপনি বলতে পারবেন নোবেল, কিন্তু এর আগে আপনি জানেন না যে আপনি নোবেল কি নোবেল না। ওকে, তারপর আপনি এখানে পয়েন্ট করে বলে দিবেন যে আমরা এটা নিয়ে কাজ করার ট্রাই করব। ইন্ট্রোডাকশন নিয়ে স্যার আর কোনো কথা আছে কারো? যদি কারো কোনো 1% কোশ্চেন থাকে বলো। আছে স্যার, সাপোজ আমি যে প্রজেক্ট এটা করতেছি, সাপোজ আমি তারপরে ফুড রিলেটেড এগুলো নিয়ে, আপনি যেটা বললেন ওইখানে যে এটা কতটা জরুরি, কতটা ইম্প্যাক্টফুল, কিভাবে সলভ করতে পারি। এখন এইখানে সাপোজ আমি ওয়েব রিলেটেড কাজ করতেছি বা আমি একটা সফটওয়্যার বানাবো, তো ওইখানে যেমন বললেন যে আমি এই জিনিসগুলো ইউজ করতেছি বা এগুলো করবো বা সেই বিষয়, তো এখানেও কি আমার বলবো যে আমি HTML CSS কেন আপনি এভাবে বলবেন না? আপনি নরমাল প্রজেক্ট বানালেই তো হবে না, মানে আপনার তো বলতে হবে যে অন্যান্য প্রজেক্টটা থেকে আপনারটা কেন বেটার। যেমন অনেকে ডিরেক্ট কি HTML CSS ফ্রেমওয়ার্ক ইউজ করে, আপনি বলতে পারতেন যে এই ফ্রেমওয়ার্কে, তখন আপনার ফ্রেমওয়ার্কের ভিতরে আপনার যাইতে হবে যে ফ্রেমওয়ার্কের অসুবিধাগুলো বের করে নিয়ে আসতে হবে, তারপর বলবেন আপনি যে র কোডের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো সলভ করব এবং আমরা এই স্ট্র্যাটেজিগুলো আমরা ফলো করার ট্রাই করব, যে PHP ইউজ করে আমরা কমপ্লেক্সিটি কমাবো। এই ধরনের কথাগুলো আপনাদের লিখতে হবে, এটা আপনার স্টাডি করতে হবে। রিপোর্টটা লেখার আগে আপনার একটু স্টাডি করতে হবে যে আপনি আদৌ কি করতে যাচ্ছেন। ওকে, এখন যদি ইন্ট্রোডাকশন ক্লিয়ার থাকে, আরেকটা টপিক পড়াবো, সেটা হলো কি লিটারেচার রিভিউ অথবা কি বলে রিলেটেড ওয়ার্ক। ওকে, কি বলে লিটারেচার রিভিউ অথবা রিলেটেড ওয়ার্ক, এটা দুই রকম ফরম্যাট আছে। ওকে, তার আগে আমরা দেখাই। ওকে, এখানে লিটারেচার রিভিউটা খুবই ছোট, মাত্র 21 পয়েন্ট দিছে। স্যার হ্যাঁ, রিমোট ওকে দেখেন, ঠিক আছে। চিন্তা করেন আপনি একটা লিটারেচার, এটা দেখার দরকার নেই, আমি জাস্ট আমার কথা বলি, আমি জাস্ট সামনে আনতেছি। শুনুন, আমি তোমার শুনছি এই যে 3 নাম্বার এটা দাম স্যার ওর দামের ওই একটা শিখো গেছে ওটা। আচ্ছা শুনেন, লিটারেচার রিভিউ একটা স্টাইল হলো সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। এটাতে আপনি কি করবেন, আমি সব ফরম্যাটই বলবো, বাট আজকে আমি খুবই বেসিক ফরম্যাট বলবো, কারণ আমাদের নিডে আমরা ট্রাই করব লিটারেচার রিভিউ পর আরেকটা ক্লাস নিব, এটা হলো মেথডোলজি, আর তারপর মিডের পর কি মেথডোলজির কিছু বাকি পার্ট, তারপর কি রেজাল্ট অ্যানালাইসিস, ডিসকাশন আর কনক্লুশন। ওকে, আমাদের প্ল্যান এটা থাকবে। এখন আমাদের কথা হলো যে মানে লিটারেচার রিভিউতে বা রিলেটেড ওয়ার্কে কাজগুলা কি করব, তাই না? এখন চিন্তা করেন একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর লোক বা একটা মেডিকেল সেক্টরের লোক, ধরেন একটা মেডিকেল সেক্টর,
সে অলরেডি ডাক্তার, এমবিবিএস ডাক্তার, কিন্তু সে কি চাইলে আপনার এই মডেলটা ইউজ করতে পারে না আপনার তাদের রোগ ডিটেকশনের ক্ষেত্রে? তার মানে কি আপনার কাজটা সে একটা জায়গায় অটোমেটিক্যালি ইউজ করছে। ওকে, এরপর আপনি দেখবেন যে আপনার যে অ্যাপ্রোচের প্ল্যান, সেই অ্যাপ্রোচে কে কে কাজ করছে, সেই কাজগুলোকে আপনার তুলে ধরা হয় লিটারেচার রিভিউতে। কি করা হয়? সেই অ্যাপ্রোচগুলোকে তুলে ধরা হয় লিটারেচার রিভিউতে। এখন কথা হলো, লিটারেচার রিভিউতে যখন আপনি একটা পেপারের অ্যাপ্রোচ তুলে ধরবেন, সেখানে কি কি থাকবে? এক, এবং খুবই শর্ট আকারে লেখা ট্রাই করবেন। এক, সে কোন মডেল ইউজ করছে, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আহম বাত, যে আপনি বলবেন যে সে কোন মডেল ইউজ করছে, তার কোন ডাটা সেট ইউজ করছে, এই কথাগুলো লিখে নেন অথবা মাথায় রাখেন, যাই করেন। সে কোন মডেল ইউজ করছে, সে কোন ডাটা সেট ইউজ করছে, কয়টা ডাটা সেট ইউজ করছে, এবং সেই ডাটা সেটে ইউজ করার পর মডেলের বাইরে এক্সটার্নাল কোনো টেকনিক ইউজ করছে নাকি সেই ডাটা সেটটাকে প্রসেস করার জন্য, এবং সেটার অ্যাকুরেসি কেমন আসছে। কি কি আসলো আমার এখানে বলেন তো? কোন মডেল, তারপর কোন ডাটা সেট, কোন টেকনিক ইউজ করা হয়েছে এই ডাটা সেটটা প্রি প্রসেসিং করার জন্য, এবং কোন মডেলটা বা কোন টেকনিক ইউজ করছে এই রেজাল্টটাকে আরো অন্য একটা সুন্দর একটা ফরম্যাটে আনার জন্য। তার মানে সোজা হিসাব আপনি এখানে টেকনিক লিখে রাখবেন, কোন টেকনিক ইউজ করছে এবং আপনার এটার রেজাল্টটা কি আসছে। ওকে, আপনার এখানে এত কিছু লেখা লাগবে না, রেজাল্টের অনেকগুলো পার্ট আছে, আপনারা দেখছেন নাকি? প্রিসিশন, তারপর কি রিকল, তারপর কি F1 স্কোর, এগুলো লেখার দরকার নেই। আপনি কোনটা লিখবেন? এভারেজ অ্যাকুরেসি বা মেইন যে অ্যাকুরেসিটা আছে, ওর ফাইনাল রেজাল্টে যে অ্যাকুরেসিটা বলছে ওইটাকে। জি স্যার, জি স্যার, এইটাই, যে ওর ফাইনাল রেজাল্টে ও কি প্রকাশ করতে চাচ্ছে সেটাই আপনি লিখবেন। এখন আপনাদের এই চারটা পয়েন্ট, এখন আপনাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে তারপরে ওটা তো আবার ডিপেন্ড করবে যে আপনি অ্যাকুরেসি রিকল বলতে ওটা যদি ক্লাসিফিকেশনে করে, রিগ্রেশনে করলে তো ওটা হ্যাঁ ওটা আরএসি আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা ডিপেন্ড করে আপনি পয়েন্টে তখন লিখবেন। এখন কথা হলো যে আপনি একটা পেপার তো, এখন আপনি 30টা পেপার বা 50টা পেপার বা 100টা পেপার তো এমনি পড়া সম্ভব না, তাই না? এখন আপনাদের আমি বলবো যে কিভাবে এই লেখাগুলো রিলেটেড ওয়ার্কে একটা পেপার থেকে খুঁজে বের করবেন। ওকে, সবার আগে আপনার কাজ হলো এই টেকনিকটা বের করার জন্য সবার আগে যেটা আপনি করবেন, আপনি পেপারগুলোকে খুঁজে বের করে একসাথে রাখবেন। তারপর সবার আগে এই জিনিসটা পড়বেন। এই জিনিসটা পড়লে দেখবেন কি আপনার অর্ধেক কাজ অটোমেটিক্যালি হয়ে গেছে, যদি এটা একটা রিভিউ পেপার, বাট এখানে আমরা অ্যাকুরেসি দেখতেছি না, কারণ আচ্ছা পেপার তো দুই রকম হয়, এটা তো জানেন। একটা হলো ইমপ্লিমেন্টেশন বেসড পেপার, একটা কি রিভিউ বা স্টাডি পেপার। স্টাডি পেপারগুলো কি হয়? মেইনলি থিওরিটিক্যাল হয়, হ্যাঁ, বা অন্যদের পেপারগুলো একসাথে আলোচনা করা হয় যে এই পেপারগুলো এতগুলো আছে, এর মধ্যে এই জিনিসগুলো। ওকে, তো আমি যদি একটা ধরেন হলো ওকে, অ্যাপ্লিকেশন টু থাকতে পারে। আচ্ছা খেয়াল করেন এখানে কি আছে, এখানে একটা পেপার, এইটা থাকতে পারে। আচ্ছা খেয়াল করেন, আপনি যখন কোথায় গেলেন, আচ্ছা আপনি চিন্তা করবেন যে যখন আপনার একটা পয়েন্ট আপনি লিখতে চাচ্ছেন বা আপনি একটা অ্যাবস্ট্রাক্ট যখন করতে যাচ্ছেন, তখন আপনার সবার আগে এই যে দেখেন, তা এটা আবার অন্য একটা অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটে লেখা। এই অ্যাবস্ট্রাক্ট ফরম্যাট আপনারা ইউজ না করলে ওই যে উচিত হলো খুব ছোট আকারে লিখলে ওইটা বেটার। ওকে, এই পয়েন্ট 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 এটা খুব মানে সব জায়গাতে যে একসেপ্ট করে এমন না। আপনি ম্যাক্সিমাম ভালো ভালো পেপারগুলোতে দেখবেন যে অ্যাবস্ট্রাক্টগুলো একসাথে লেখা। ওকে, তো আপনি ধরেন এই পেপারটার অ্যাবস্ট্রাক্টটা পড়লেন, পড়ার পর আপনি দেখবেন সবার আগে আপনার কোথায় যাচ্ছে চোখ,
যে তার পারপাসটা দেখবেন সবার আগে, যে আপনার পারপাসের সাথে এ মিলে নাকি, ঠিক আছে? তারপর আপনি কি করবেন, এইটা থেকে বের করার ট্রাই করবেন যে সে কোন টেকনিকটা ইউজ করছে এবং সে কোন ডাটা সেটটা ইউজ করছে। এরপর আপনি দেখবেন কি যে এখানে তার রেজাল্টটা কত আসছে। আপনি এই কয়টা ফ্যাক্টর এখান থেকেই পাবেন। যদি না পান, ধরেন হলো মাঝে মাঝে বলে কি আমরা অনেক পপুলার একটা ডাটা সেট ইউজ করছি কিন্তু ডাটা সেটটার নাম দেওয়া থাকে না, কিন্তু আপনার লিটারেচার রিভিউতে ডাটা সেটটার নাম দেওয়াটা দরকার। তখন আপনি কি করবেন, জাস্ট কন্ট্রোল এফ দিয়ে ডাটা সেট লিখে সার্চ দিবেন। আপনি এখানে যতগুলা ডাটা সেটের কথা পাবেন ও বা ডাটা সেট মাঝে মাঝে আলাদা থাকবে, হ্যাঁ এই যে দেখেন যেখানে যেখানে আলাদা থাকবে, এই যে দেখেন আপনি এখান থেকে তখন এই ডাটা সেটের ব্যাখ্যাটাও পেয়ে যাবেন যে আপনি কোন নামের কি ডাটা সেট ইউজ করতে যাচ্ছেন বা কোন প্রকার ডাটা সেট ইউজ করতে যাচ্ছেন, কোন নামের ইউজ করতে যাচ্ছেন, এটা একবার পড়লেই পাবেন যে আপনি কোথায় ডাটা সেটটা ইউজ করতে যাচ্ছেন। ওকে, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার একটা পেপার কখন ভালো হবে, আপনাকে আমি আরো কিছু লিমিটেশন খোঁজার ওয়ে বললাম। আপনি দেখবেন একটা ডাটা সেট যদি কেউ ইউজ করে তাহলে ওইটাকে আপনি ধরবেন, যে কারণ একটা ডাটা সেট কে আপনার ওই পার্টিকুলার মডেলের জন্য ভালো রেজাল্ট করতে পারে, কিন্তু কপাল খারাপ থাকলে সে আমার ডাটা সেটের জন্য তো খারাপ রেজাল্ট মানে দেখাইতেই পারে, তাই না? তার মানে এটা একটা লিমিটেশন ধরবেন। ডাটা সেটে যদি কম ইমেজ থাকে সেটাও ধরবেন, কারণ কি এটা বেশি ইমেজের জন্য কাজ করবে নাকি উই ডোন্ট নো। ওকে, তারপর ডাটা সেটে প্রিপোজিশন টেকনিকটা বা প্রিপ্রসেসিং টেকনিকটা ভালোমতো ইউজ করা হয়েছে নাকি। যেমন প্রিপ্রসেসিং টেকনিকে অনেক কিছু আছে, যেমন আপনাদের এনএলপি বা আমি যদি ইমেজের ক্ষেত্রেই ধরি, একটা ইমেজকে কিন্তু ডাইরেক্ট ডাটার মধ্যে দিয়ে তারপর এটাকে কাজে লাগানো যায় না, ওটাকে রোটেট করতে হয় অথবা এটাকে জুম করতে হয়, পিক্সেলাইজ করতে হয়, ক্লিয়ার কন্ট্রাস্ট বাড়াইতে হয়, পিছনের কালারের সাথে যেই কালার আছে, যেমন হলো ক্যান্সার সেলে মানুষের যে সেলটা আছে সেটা তার বডির অন্যান্য পার্ট থেকে কন্ট্রাস্ট বেশি হতে হবে, এমন কিছু কাজ করতে হয়। এই যে ডাটা অগমেন্টেশন বা ডাটা প্রিপ্রসেসিং এর কিছু টেকনিক যদি তারা প্রপারলি ইউজ না করে, তাহলে আপনি ওই জিনিসটাকে আপনি নোট করে রাখবেন এবং ওই জিনিসটাকে আপনি আপনার পেপারে আপডেট করার ট্রাই করবেন। এটুকু কি বুঝছেন? আচ্ছা, এরপর লিমিটেশন খোঁজার আরেকটা ওয়ে আছে কি, যে আপনি দেখবেন যে তার রেজাল্টটা কেমন আসছে। এটা হলো সবচেয়ে বাংলা লিমিটেশন খোঁজার উপায়, যে রেজাল্ট কম আসছে, আপনার টার্গেট হলো রেজাল্ট বাড়ানো। কিন্তু এখন কথা হলো মেশিনকে বায়াসড করে রেজাল্ট বানানো যাবে না। বায়াসড মানে তো বুঝছেন, যে ধরেন আপনি বলে দিলেন যে এখানে যতগুলা ইমেজ আছে, যে ক্যান্সার সেল আছে সেগুলোকেও ডিটেক্ট করবে ক্যান্সার, যেগুলোকে ক্যান্সার দিচ্ছে না সেগুলোকেও ডিটেক্ট করবে ক্যান্সার। তার মানে কি সে 100% কাজ করবে, কিন্তু এটা তো মেশিন বায়াস, তাই না? তার মানে এই কাজ করবে না। 3 নাম্বার যে লিমিটেশন খোঁজা ট্রাই করবেন, যে মাঝে মাঝে মডেলটা অনেক ভারী হয়ে যায়, তো আপনি ট্রাই করবেন কি মডেলটাকে লাইট ওয়েট করার ট্রাই করবেন, বা ডাইরেক্ট মডেল ইউজ না করে মডেলটাকে আপনি ফাইন টিউনিং করে ওটার কি করবেন, ওটার লাইট ওয়েট করে তারপর সেটাকে আপনি একই রেজাল্ট আনার ট্রাই করবেন। এটাও কিন্তু ভালো, যে মডেল লাইট ওয়েট হয়ে গেছে কিন্তু রেজাল্টটা একই আসছে বা 19-20 আসছে, তার মানে এটাও এক প্রকার লিমিটেশন। তার মানে কি আপনি এই লিমিটেশন গুলোর উপর টার্গেট করে কাজগুলো করার ট্রাই করবেন। এখন রিলেটেড ওয়ার্কে আপনি কি করবেন, যে এই পেপারগুলো একসাথে লেখার ট্রাই করবেন। আমরা সামনে রিলেটেড ওয়ার্কগুলো একসাথে লিখবো কিভাবে, সামনের ক্লাসটাতে ওইটা একবার বলবো, আর সেকেন্ডে বলবো যে রিলেটেড ওয়ার্কগুলো তো আপনি ইউজ করলেনই, কিন্তু তার সাথে সাথে আপনি ওই রিলেটেড ওয়ার্কগুলোকে একটা টেবিল ফরম্যাটে দিতে পারবেন। ওকে, এটাকে আরেকভাবে লিটারেচার রিভিউ বলা হয়। আপনি ওই টেবিলটা দিলে ওই পেপারটা একটা, দেখেন আমাদের ব্রেন কি বেশি কালেক্ট করে, আমাদের ব্রেন ছবি লেখা এগুলো বেশি কালেক্ট করে না, লেখার চেয়ে ভালো কাজ করে ছবি, আর টেবিল আমাদেরও একটা ছবির মতো একটা ফিল দেয়। সো আমরা চাই যে সামারি আকারে একটা টেবিলের মধ্যে সবকিছু থাকুক। সো ওই সিস্টেমেটিক লিটারেচার রিভিউটা আমরা করার ট্রাই করব নেক্সট ক্লাসে। আজকে এখন আপনাদের যে কাজটা আমি সবাইকে দিব, সবাইকে আমি কিছু টপিক দিয়ে দিব, ওই টপিক অনুযায়ী আপনারা এখন আমাকে ইন্ট্রোডাকশনের পার্টটা লিখে দিন। ওকে, সবাইকে আলাদা আলাদা টপিক দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। পিসিটি লিখবেন, লেখার পর হলো আপনারা আমি